এই হামলাগুলোর জন্য ছাত্রদল বিভিন্ন ধরনের অজুহাত মিডিয়ার সামনে তুলে ধরছে এবং মিডিয়া সেইটাকে সত্য বলে প্রমাণ করার জন্য নতুন নতুন বয়ান তৈরি করছে। তারা যদি এটা নিয়ে বাড়াবাড়ি করে, ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস থেকে তাদেরকে বের করে দেওয়ার মাধ্যমে প্রত্যেকটা হল মুক্ত করা হয়েছে, স্বাধীন করা হয়েছে, আমরা এই সন্ত্রাসীদেরকে আর ছাড় দিব না। তারা যদি এইভাবে বাড়াবাড়ি করতে থাকে, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করবো, এই সন্ত্রাসীদেরকে আপনি সামলান, তাদেরকে সভ্য ভাষায় রাজনীতি করতে বলেন। তারা যদি রাজনীতি না জানে, রাজনৈতিক এজেন্ডা না থাকে, আমাদেরকে বলেন, আমরা কিছু এজেন্ডা তাদেরকে তৈরি করে দিব। এখানে একটা জিনিস মনে রাখবেন, ছাত্র দলের ছেলেরা চরমভাবে পর্ণ আসক্ত। তারেক রহমানের মন্ত্রিসভায় এখন যে চরিত্রহীন মন্ত্রীরা রয়েছে, তাহলে তারেক রহমানকে সেই চরিত্রহীনতার দায় কেন দেওয়া হচ্ছে? তারা ভাইস চ্যান্সেলরের সামনে অধ্যত্বপূর্ণ আচরণ করে বলছে এই ক্যাম্পাস ছাত্র দলের, এখানে আধিপত্য ছাত্র দলের থাকবে। সিদ্ধান্ত হয়েছে যে ছাত্রদের আবাসন সমস্যার সমাধান হবে, হল তৈরি হবে, সেই হল সেনাবাহিনীর অধীনে তৈরি হবে। এই সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু ছাত্রদল এই সিদ্ধান্ত মানতে রাজি নয়। তারা চায় তাদের অধীনে কাজ হবে, হলের কাজ হবে। কারণ কি? তারা সেখান থেকে চুরি করবে, হলের নামে হল হবে, খসে পড়বে, ছাদ খসে পড়বে এবং সেখান থেকে তারা বড় অঙ্কের টাকা চুরি করবে। তিনি যখন ভাইস চ্যান্সেলর হয়েছেন, তিনি সকল কিছুতে এখন ছাত্রদলকে মাথার উপরে রাখতে চান। তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনার ভাইস চ্যান্সেলর গিরি পর্যন্ত ছাত্রদলের হাত তুলে দিতে কোনো আপত্তি করছে। সেখানে সবাই এটা প্রতিবাদ জানিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছে, শিবির প্রতিবাদ জানিয়েছে, ছাত্র শক্তি প্রতিবাদ জানিয়েছে, এনসিপির যারা ছিল তারা সকলে এটা নিয়ে প্রতিবাদ করায় সকলের ওপরই হামলা চালিয়েছে ছাত্রদল। ভারত সফর, ভারতের যে বর্তমান ইসরায়েলের রাষ্ট্রদূত রয়েছে, তার নাম হচ্ছে রিউভেন আজার। ভারতের বর্তমান ইসরায়েলের রাষ্ট্রদূত, ইসরায়েলের যে রাষ্ট্রদূত ভারতে রয়েছেন, তিনি সম্প্রতি মন্তব্য করেছেন বাংলাদেশ এখন হামাসের দখলে। এই সেনাপ্রধানকে নিয়ে অনুরূপ গাত্রদাহ বাংলাদেশের অনেকেরই আছে। একই রকম গাত্রদাহ ভারতের, একই রকম গাত্রদাহ ইসরায়েলি রাষ্ট্রদূতের, একই রকম গাত্রদাহ বাংলাদেশে যারা আছে আরো অনেকের। এর লিঙ্ক আপটি আপনারা খুঁজে বের করুন, কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাঙ্গনে এই সন্ত্রাস চালিয়ে দিতে পারলে তাদের লাভ। এই সন্ত্রাসের মূলে কারা আছে? এটাতে কি ছাত্রদল নিয়ন্ত্রিত না অন্য কারো নিয়ন্ত্রণে চলছে? আপনাদেরকে বলে রাখি, বর্তমান ছাত্রদল চলছে ইসকনের নেতৃত্বে। এই ইসকন যে ধরনের নৃশংসতা চালায়, ঠিক সেম নৃশংসতা এখন আমরা ছাত্রদলের মধ্যে দেখি। ইসকনের হাতে যে ধরনের ফিতা আমরা দেখেছি, সেই ফিতাও আমরা সেই ছাত্রদলের ক্যাডারদের হাতে দেখেছি। তাহলে কি এরা ছাত্রদল নাকি ইসকনের সদস্য? ছাত্রদলে আশ্রয় নেয়া, এটি এখন আপনাদেরকে গভীরভাবে ভেবে দেখতে হবে। গতকাল আমরা সারাদিন দেখলাম ছাত্রদল শিবিরের বিভিন্ন জায়গায় শিবিরের উপর হামলা করেছে। তার আগে দেখলাম আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে। তার আগে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে ছাত্রদল শিবিরের উপর হামলা করেছে। এই হামলাগুলোর জন্য ছাত্রদল বিভিন্ন ধরনের অজুহাত মিডিয়ার সামনে তুলে ধরছে এবং মিডিয়া সেইটাকে সত্য বলে প্রমাণ করার জন্য নতুন নতুন বয়ান তৈরি করছে এবং প্রত্যেকটা অভিযোগকেই তারা এমনভাবে বিশ্লেষণ করছে যেন ছাত্রদল যে অভিযোগগুলো করছে সেটাই সত্য, এরকম একটি বয়ান ইতোমধ্যেই আমরা দেখলাম মিডিয়ায় তারা স্টাবলিশ করতে সমর্থ হয়েছে। এখন আমরা দেখি প্রথম তারা কি করলো সে একটা ঘটনা দিয়ে। তারা যখন নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করলো, সেখানে আমরা দেখলাম তারা বয়ান তৈরি করেছে পাটোয়ারি বেয়াদব, সে উত্তেজনাকর কথা বলে, তাই কর্মীরা বিক্ষুব্ধ হয়ে সংক্ষুব্ধ হয়ে তার উপর হামলা করেছে। সেই হামলায় একটা কিশোরকে রড দিয়ে খুঁচিয়ে তার চোখ নষ্ট করে দেওয়ার মতো, উপড়ে দেওয়ার মতো নৃশংস ঘটনা ঘটানোর পরও মিডিয়া সেই চোখ উপড়ে ফেলাটাকে জাস্টিফাই করেছে নাসিরউদ্দিনের কথাটার মাধ্যমে। নাসিরউদ্দিন বক্তব্য দেয়, সেই বক্তব্যে উত্তেজনা আছে সেই ঘটনার মাধ্যমে। অর্থাৎ নাসিরউদ্দিনের বক্তব্যের কারণে ওই ছেলেটির চোখ উপড়ে ফেলা ঠিক আছে, এই বয়ান এস্টাবলিশ করেছে মিডিয়া। এরপর আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে ছাত্রদল শিবিরের উপর হামলা করেছে। সেখানে তারা একটা নতুন বয়ান সৃষ্টি করেছে, অজুহাত পেশ করেছে। সেটি হচ্ছে ছাত্র শিবিরের জিএস এর রুমে
হল জিএস এর রুমে দুইজনকে সমকামিতায় লিপ্ত পাওয়া গিয়েছে। এরপর তারা মিছিল করে, মিটিং করে, স্লোগান দিয়ে শিবিরকে সমকামী বলে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। মোটামুটি মিডিয়াও সেই বয়ানটাকে এস্টাবলিশ করার দায়িত্ব নিয়েছে এবং এস্টাবলিশ করেছে। আদৌ ওই দুই ছাত্র সমকামী ছিল এরকম কোনো প্রমাণ এখনো পর্যন্ত কোথাও তারা দেখাইতে পারে নাই। এমনকি ওই দুই ছাত্রের সঙ্গে শিবিরের কোনো সম্পর্ক সেটাও প্রমাণ করতে পারেনি। দুইজন ছাত্র এসেছিল, তাদের একজন শিবিরের জিএসকে, হল শাখার জিএসকে, সে হচ্ছে মামা ডাকে। তো তিনি এসছেন চিকিৎসা করাতে, ডাক্তার দেখাতে। কোথায় থাকবেন তাই মামার কাছে এক রাত থাকার আর্জি পেশ করেছিলেন এবং মামা তাকে থাকতে দিয়েছিলেন, তার রুমে গেস্ট হিসেবে জায়গা করে দিয়েছিলেন। যদি এটা না দিতেন তাহলেও এটা নিয়ে বড় ধরনের রাজনীতি হতো, কারণ ওই দুই ছাত্র কওমি মাদ্রাসার ছাত্র। দ্বিতীয়ত হচ্ছে, ওই দুই ছাত্র যখন রুমে ছিল তাদেরকে রেখে ওই মামা গেছেন তার ইউনিভার্সিটিতে ক্লাস করতে বা তার কাজে যখন চলে গেছেন। তার দুজন ছিলেন, তো দুজনের মধ্যে একজন গোসল করে এসছেন এবং অপরজন গোসল করে আসার পর গোসলের জন্য রেডি হয়েছিল এবং সেই অবস্থায় তারা একজন মোবাইলে রিলস দেখছিলেন, জানালা খোলা, দরজা খোলা। সেই খোলা দরজা দিয়ে ছাত্র দলের সেই লোক ভিতরে ঢুকে এই দুজনকে খালি গায়ে দেখে তাদেরকে সমকামিতার প্রশ্ন দ্বারা বিদ্ধ করেন। এখানে একটা জিনিস মনে রাখবেন, ছাত্র দলের ছেলেরা চরমভাবে পর্ণ আসক্ত। ছাত্র দলের, আমি দায়িত্ব নিয়ে বলছি, ছাত্র দলের ছেলেরা চরমভাবে পর্ণ আসক্ত এবং এই কারণে তারা যে কোনো ধরনের আচরণকে তাদের সেই পর্ণ আসক্ত চরিত্র দ্বারা বিশ্লেষণ করেন। এমনকি বাবা মেয়ের সম্পর্কগুলোকেও তারা নানাভাবে প্রশ্নবিদ্ধ করেন। ছোট ছোট বাচ্চাদের ভিডিওগুলোকে, ছবিগুলোকেও তারা নোংরা মন্তব্য করেন। এবং সাধারণত যে মুসলমানের মধ্যে মুসলমানের যে সম্পর্ক রয়েছে, আমরা যেমন সৌদি আরবে দেখি যে গালের সাথে গাল মিশিয়ে চুম্বন করা বা এই ধরনের যে মুআমালাত গুলো আছে, ইসলামিক মুআমালাত গুলোকেও তারা প্রশ্নবিদ্ধ করেন, কারণ তারা পর্ণ আসক্ত। পর্নোগ্রাফিতে এগুলোকে ডিটেইল ভাবে দেখানো হয়। সেখানে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক বলে কোনো প্রাইভেসি নেই, পবিত্রতা নেই। সেখানে ভাই বোনের সঙ্গে সম্পর্কের কোনো পবিত্রতা নেই। ঠিক একই কারণে ছাত্র দলের ৮০% ছাত্র দলের সাথে সংশ্লিষ্ট এরা পর্ণ আসক্ত বলেই তাদের সবসময় তাদের মন্তব্যগুলো হয় এই ধরনের। তো সেই পর্ণ আসক্ত ছাত্র দল লিডার ক্যাডার যখন ওই দুই ছেলেকে খালি গায়ে দেখেছে, তখনই তাদের ভিতর সেই পর্নোগ্রাফি তাদের চোখের সামনে ভেসে উঠেছে এবং তারা সেই আলোকে এদেরকে জাস্টিফাই করে, এদেরকে ভয় ভীতি দেখিয়ে একটি ভিডিও বক্তব্য আদায় করে। এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। এত নোংরা বিষয়ে কথা বলতে আমার নিজেরই লজ্জা লাগছে। ওই দুই ছাত্রের একজন, যাকে এই সমকামী হিসেবে প্রচার করেছে, সে নিজেই তার বক্তব্য একটি মিডিয়ার সামনে তুলে ধরেছে, বিস্তারিতভাবে তুলে ধরেছে। আপনারা শুনলেই বুঝতে পারবেন যে তারা অপরাধ করেছে কি করেনি। যদি তারা অপরাধ করেও থাকতো, তারা যার গেস্ট তাদেরকে কথা না বলে, যারা করেছে তাদের বিরুদ্ধে একটা কথা না বলে, স্রেফ যার গেস্ট হয়েছে শুধুমাত্র তার বিরুদ্ধে কেন কথা বলছে? তারেক রহমানের মন্ত্রিসভায় এখন যে চরিত্রহীন মন্ত্রীরা রয়েছে, তাহলে তারেক রহমানকে সেই চরিত্রহীনতার দায় কেন দেওয়া হচ্ছে না? তারেক রহমানের সংসদে যে চরিত্রহীন নেতারা রয়েছে, বিএনপিতে যে চরিত্রহীন নেতারা রয়েছে, তাদের দায় কেন তারেক রহমান নেবে না? যদি কোনো গেস্টের অপকর্মের দায়, কথিত অপকর্মের দায় ছাত্র শিবিরকে নিতে হয়, অর্থাৎ এটি তারা একটি অজুহাত সৃষ্টি করেছে। এই প্রসঙ্গে আমি আর দিতেও যাচ্ছি না। এরপর তারা যে অজুহাতটি সৃষ্টি করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা হামলা করেছে, এখন বলছে ছাত্র শিবির মব সৃষ্টি করেছে। ছাত্র শিবিরের 2 জনকে তারা পিটিয়ে গুরুতরভাবে আহত করেছে। এই 2 জন গিয়েছিল মব সৃষ্টি করতে। সেই মব সৃষ্টির ফুটেজ কোথায়, প্রমাণ কোথায়? আর মব সৃষ্টি করলে তোমরা কারা যে সেই মব সৃষ্টি প্রতিবাদ করতে যাও? তারা ভাইস চ্যান্সেলরের সামনে অধ্যত্বপূর্ণ আচরণ করে বলছে এই ক্যাম্পাস ছাত্র দলের, এখানে আধিপত্য ছাত্র দলের থাকবে।
আসল ঘটনাটা কি ছিল আজ পর্যন্ত আপনারা মিডিয়ার কাছে সেই তথ্য জানতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ এই মিডিয়া পরিচালনা করছে বিএনপির সেই খণ্ডটি, যে খণ্ডটি ভারতের মদদে চলে। প্রত্যেকটি কথার আজকে প্রমাণ দিব, আপনার ধৈর্য ধরে শুনতে হবে। এই রহস্যের কিনারা আপনারা পেয়ে যাবেন। যেখানে সিদ্ধান্ত হয়েছে যে ছাত্রদের আবাসন সমস্যার সমাধান হবে, হল তৈরি হবে, সেই হল সেনাবাহিনীর অধীনে তৈরি হবে। এই সেনাবাহিনীর ইনভলভমেন্টটা নিয়ে আপনারা একটু মাথায় রাখবেন, এটা নিয়ে আমরা ফিরব। এখন দেখেন, এই সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু ছাত্রদল এই সিদ্ধান্ত মানতে রাজি নয়। তারা চায় তাদের অধীনে কাজ হবে, হলের কাজ হবে। কারণ কি? তারা সেখান থেকে চুরি করবে, হলের নামে হল হবে, খসে পড়বে, ছাদ খসে পড়বে, এবং সেখান থেকে তারা বড় অঙ্কের টাকা চুরি করবে। ছাত্র শিবির সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। 2 নাম্বার, ছাত্রদের আবাসন সমস্যার সমাধান করার আগ পর্যন্ত আন্দোলনের অংশ হিসেবে, আন্দোলনের মাধ্যমে এটা সিদ্ধান্ত হয়েছিল, আন্দোলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে যে তাদেরকে আবাসনের জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে, আবাসনের ব্যবস্থা মানে আবাসনের টাকা তাদেরকে দেওয়া হবে, অন্য জায়গায় মেসে থাকার খরচ ছাত্রদেরকে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সেই টাকার ভাগ বাটোয়ারার দায়িত্ব নিতে চায়। ওইখানে যিনি ভাইস চ্যান্সেলর রয়েছেন তিনি অত্যন্ত একনিষ্ঠ ছাত্রদল প্রেমী, বিএনপির কর্মী, সাদা দলের টিচার। তিনি যে বিশ্ববিদ্যালয়ে ছিলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আমি নিজেও সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তিনি যদিও আল কোরআন এবং ইসলামিক স্টাডিজের মতো একটা সাবজেক্টে পড়েছেন, তার মধ্যে ইসলামিক জ্ঞানেরও কোনো কমতি নেই। আপনারা দেখেছেন শিবিরের অনুষ্ঠানে এসে তিনি একেবারে শিবিরের স্টাইলেই কথা বলেছেন, জামাতের স্টাইলেই কথা বলেছেন, কিন্তু মনে প্রাণে তিনি জাতীয়তাবাদী এবং বিএনপির একজন একনিষ্ঠ কর্মী। যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যায়, তখনও তিনি সর্বশেষ পর্যন্ত নানা কৌশলে সেটা বাধা দিতে চেয়েছেন, কারণ ছাত্রদল তার কাছ থেকে এটা প্রত্যাশা করেছিল। তিনি যখন ভাইস চ্যান্সেলর হয়েছেন, তিনি সকল কিছুতে এখন ছাত্রদলকে মাথার উপরে রাখতে চান। তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনার ভাইস চ্যান্সেলরগিরি পর্যন্ত ছাত্রদলের হাতে তুলে দিতে কোনো আপত্তি করছেন না। অত্যন্ত জ্ঞানী, ইসলামিক জ্ঞান সম্পন্ন, যদিও আমলের দিক থেকে আমরা তাকে সেভাবে কখনোই পাইনি, কিন্তু তিনি বলার সময় খুব সুন্দর করে বলতে পারেন, কারণ তিনি এই জ্ঞান অর্জন করেছেন, জানেন। সে ভাইস চ্যান্সেলর এখন ছাত্রদলকে সমস্ত কিছু তুলে দিতে চান। ওই শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থীদের অর্থনৈতিক অধিকারটুকু ছাত্রদলের হাতে তুলে দিতে চান, যাদের কাছ থেকে আমানতদারিতার 0% গ্যারান্টি নেই। সেখানে সবাই এটার প্রতিবাদ জানিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছে, শিবির প্রতিবাদ জানিয়েছে, ছাত্র শক্তি প্রতিবাদ জানিয়েছে, এনসিপির যারা ছিল তারা সকলে এটা নিয়ে প্রতিবাদ করায় সকলের ওপরই হামলা চালিয়েছে ছাত্রদল। শাখা সভাপতির প্রতি উপরও হামলা চালানোর দুঃসাহস করেছে ছাত্রদল। কি ভাবছেন ছাত্রদল এমনিতেই এই কাজগুলো করেছে? না, পেছন থেকে কলকাঠি নাড়ছে কেউ। সেটা কে? চলুন আমরা তাকে দেখে আসি। সম্প্রতি আপনারা দেখেছেন বাংলাদেশের সেনাপ্রধান একটি ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেছেন। 8টি প্রতিষ্ঠান মিলে তাদের সেই ইনস্টিটিউটটিকে তৈরি করা হয়েছে এবং তিনি সেখানে ইসলামিক কিছু বক্তব্য দিয়েছেন। এরও আগে আসেন সেনাপ্রধান যেদিন বাংলাদেশের সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন জুন মাসে, 24 জুনে, তখন ভারতীয় গণমাধ্যমগুলো তার বিরুদ্ধে যে অপবাদগুলো তৈরি করেছিল, সেই অপবাদগুলোর মধ্যে একটি হচ্ছে তিনি অত্যন্ত রক্ষণশীলভাবে ইসলামপন্থী। ভারতীয় সেই চ্যানেলগুলোতে গবেষকদের অ্যানালিটিক্সদের ধরে নিয়ে আসা হয়েছে, তারা দেখিয়েছেন প্রত্যেকটা বক্তব্য, সেনাপ্রধানের বক্তব্য তিনি কতবার আলহামদুলিল্লাহ বলেছেন, কতবার মাশাল্লাহ বলেছেন, কতবার নিজের সমস্ত ক্রেডিট মহান আল্লাহর উপর দিয়ে দিয়েছেন, এগুলোর সবগুলোর বিশ্লেষণ সেই গবেষকরা করেছে। আমি সেই পর্বটা নতুন করে খুঁজে বের করার চেষ্টা করেছি, পাইনি, তবে আরো কিছু তথ্য আপনাদের পেয়েছি যেগুলো আপনাদেরকে এখন জানাবো। এটি ছিল ভারতের অ্যানালিসিস। সম্প্রতি সেই ভারতের কাছ থেকে আমরা আরো একটি তথ্য পেয়েছি, সেটি হচ্ছে ভারতের যে বর্তমান ইসরায়েলের রাষ্ট্রদূত রয়েছে, তার নাম হচ্ছে রিউবেন আজার। ভারতের বর্তমান ইসরায়েলের রাষ্ট্রদূত, ইসরায়েলের যে রাষ্ট্রদূত ভারতে রয়েছে, তিনি
সম্প্রতি মন্তব্য করেছেন বাংলাদেশ এখন হামাসের দখলে, বাংলাদেশের সেনাবাহিনী চালাচ্ছে হামাস। আপনারা কি বক্তব্যের কোন সংযোগ খুঁজে পাচ্ছেন? যদি মনে হয় যে আমি বাড়িয়ে বলছি, তাহলে এনডিটিভিতে রিউবেন আজহারের সাক্ষাৎকারটা আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের কাছে সবকিছু আরো স্পষ্ট হয়ে যাবে। এখন তাদের টার্গেট বাংলাদেশের সেনাবাহিনী, সেনাপ্রধান যেন কোনোভাবে বাংলাদেশে তার অস্তিত্ব ধরে রাখতে না পারে। ওই ভারতের চ্যানেলের আরো একটি প্রচারণা আছে। সেই প্রচারণাটা হচ্ছে কি, বাংলাদেশে সেনাপ্রধান তার ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায়। কিভাবে? সেটি হচ্ছে সেনাপ্রধানের ক্ষমতা থাকছে, মেয়াদ থাকছে 2027 সালের জুন পর্যন্ত। তো ওই জুন পর্যন্ত যদি তার মেয়াদ থাকে, তারপরে কি তিনি বিদায় দেবেন? না, তিনি 3 বাহিনীর প্রধান হবেন। তিনি হবেন সর্বময় ক্ষমতার অধিকারী, মানে সামরিক ব্যবস্থার সর্বময় অধিকারী, নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হবেন, সুপ্রিম লিডার হবেন, সুপ্রিম অথরিটি হবেন 3 বাহিনীর মিলে। এই ধরনের একটি প্রচারণা ভারতীয় গণমাধ্যমে শুরু হয়েছে। এটি সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, হতেও পারে বাংলাদেশের এই সেনা প্রধানকে এরকম কোনো সুপ্রিম অথরিটি দেয়া হবে। যদি বাংলাদেশ এরকম কোনো সুযোগ তাকে দেয়, যোগ্য মনে করে, তাহলে তাতে ভারতের এত গাত্রদাহ কেন? এই সেনা প্রধানকে নিয়ে অনুরূপ গাত্রদাহ বাংলাদেশের অনেকেরই আছে। একই রকম গাত্রদাহ ভারতের, একই রকম গাত্রদাহ ইসরায়েলি রাষ্ট্রদূতের, একই রকম গাত্রদাহ বাংলাদেশে যারা আছে আরো অনেকের। এর লিঙ্ক আপটি আপনারা খুঁজে বের করবেন, আপনাদের চিন্তার মাধ্যমে এটাকে খুঁজে বের করতে হবে। আমি কারো ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। ভারতের ওই চ্যানেলেরই মতামত হচ্ছে বাংলাদেশে শীঘ্রই সংবিধান সংশোধনের মাধ্যমে হয় সেনা প্রধানের মেয়াদ 5 বছর করা হবে, অথবা তাকে নিরঙ্কুশ ক্ষমতা প্রদানের জন্য সংবিধানে পরিবর্তন আনা হবে। অফকোর্স হতে পারে, এবং সেটা হওয়াটা আমরা চাই, কিন্তু সেই সংবিধান পরিবর্তন যেন হতে না পারে, ঠিক সেই বাধা সৃষ্টি করার জন্য বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি করতে চেয়েছে ভারত। আর সেই অরাজকতাটা কিভাবে সম্ভব? আমি বারবার বলেছি, বাংলাদেশে অরাজকতা সৃষ্টির জন্য 3টা ইস্যুকে ভারত সবচেয়ে বেশি কাজে লাগে। 1 নম্বর শিশু ধর্ষণ, 2 নম্বর হচ্ছে ছাত্র হত্যা, আর 3 নম্বর হচ্ছে সংখ্যালঘু। এই 3টা ইস্যুকে ভারত চাইলে যে কোনো সময়, সংখ্যালঘু বা ধর্মীয় যে কোনো ইস্যুকে তারা যে কোনো সময় উগরে দিতে পারে। তো এই মুহূর্তে তারা এই ধরনের কোনো ইস্যুতে সফল না হয়, প্রত্যেকটার তারা চেষ্টা চালাচ্ছে। তারা বাংলাদেশের ছাত্রদের উপর এক ধরনের নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছে। এবং আপনাদেরকে আরো একটা খবর বলি, গতকাল যখন জগন্নাথে একজন ছাত্রকে মানে শিবিরের একজন নেতাকে, শাখা সভাপতিকে পিটিয়ে তারা নির্মমভাবে হাঁটতে চলতে চলতে নিয়ে যাচ্ছিল, ওই সময়ে ভারতীয় মিডিয়া একটা গুজবও ছড়িয়েছিল, সেটি হচ্ছে একজন ছাত্র নিহত, 30 জন আহত, 1 জন নিহত। এই খবর তারা চালিয়েছিল। এবং বাংলাদেশের জামাত শিবির প্রেমীরা বা ইসলাম প্রেমীরা বা অন্যরাও এই সংবাদ প্রচার করতে শুরু করেছিল, কারণ তারা তো প্রতারণার ফাঁদ কাকে বলে এটা বুঝতে পারে নাই। তারা চিন্তা করেছে, আরে আমাদের একজন লোক মারা গেছে, আমরা এটা কেন প্রচার করব না। এই যে তারা যে সোর্স জানে না যে আসলে এই নিহতের খবরটা কারা ছড়িয়েছে, যেন সংঘর্ষটার বড় আকার ধারণ করে, সেই চেষ্টা তারা করেছে। কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, শিক্ষাঙ্গনে এই সন্ত্রাস চালিয়ে দিতে পারলে তাদের লাভ। এই সন্ত্রাসের মূলে কারা আছে? এটাতে কি ছাত্রদল নিয়ন্ত্রিত না অন্য কারো নিয়ন্ত্রণে চলছে? আপনাদেরকে বলে রাখি, বর্তমান ছাত্রদল চলছে ইসকনের নেতৃত্বে। বর্তমান ছাত্রদল চলছে সাহসের নেতৃত্বে। আর সাহসের পরিচয় আপনারা সকলে ভালো করে জানেন। সম্প্রতি যে রথ পূজা হয়ে গেছে, সেখানে আমরা দেখেছি যে ইসকন একেবারে ব্যানার নিয়ে, প্রকাশ্য ব্যানার নিয়ে সেখানে তাদের নিরাপত্তার দায়িত্বে তারা ছিল। তারা পূজাটার পুরো আনুষ্ঠানিকতার দায়িত্বে ছিল ইসকন, এবং তাদের সঙ্গে আমাদের পরিচিত ছাত্রদলের ভাই ব্রাদাররাও ছিলেন। অর্থাৎ ইসকন এখন ছাত্রদলের ছায়াতলে আশ্রয় নিয়েছে। এই ইসকন যে ধরনের নৃশংসতা চালায়, ঠিক সেম নৃশংসতা এখন আমরা ছাত্রদলের মধ্যে দেখতে পাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনায়, সেখানে ছাত্র শিবিরের জুলাই স্মৃতির অনুষ্ঠানে যে ছাত্রদল হামলা করেছিল, ছাত্রদল যে ধরনের অস্ত্রগুলো নিয়ে এসেছিল, আমরা দেখেছি লাঠিসোঁটা, কিন্তু এর মাঝখানে কিছু ধারালো মারণাস্ত্র ছিল কারো কারো হাতে।
আপনারা দেখবেন ভিডিও ফুটেজে, যদি আমার দেখানো সম্ভব হয় দেখাবো, সেখানে দেখবেন একটা অস্ত্র আছে। এই অস্ত্রগুলো ছাত্রলীগ ব্যবহার করেছে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে। এই অস্ত্রগুলো ইসকন ব্যবহার করেছে চট্টগ্রামে আলিফ হত্যার সময়। আপনারা দেখেছেন যে কিভাবে কুপিয়ে নৃশংসভাবে আলিফকে হত্যা করা হয়েছে। ইসকনের হাতেই এই অস্ত্রগুলো আমরা বারবার দেখেছি। ইসকনের হাতে যে ধরনের ফিতা আমরা দেখেছি, সেই ফিতাও আমরা সেই ছাত্রদলের ক্যাডারদের হাতে দেখেছি। তাহলে কি এরা ছাত্রদল নাকি ইসকনের সদস্য ছাত্রদলে আশ্রয় নেয়া? এটি এখন আপনাদেরকে গভীরভাবে ভেবে দেখতে হবে। নো, অন্য কাউকে না। আমি শুধু ছাত্রদলকে বলবো, যারা ছাত্রদলকে ভালোবাসেন, পছন্দ করেন, রাজনৈতিক দল হিসেবে ছাত্রদলের সাথে সম্পৃক্ত, তাদেরকে বলবো যে আপনারা কার ফাঁদে পা দিয়ে এই সর্বনাশ করছেন। শিবির ক্যাম্পাসে, যে ক্যাম্পাসে আছে, সেখানে ছাত্রদলের কোনো একটা ছেলে কখনো থাপ্পড় খেয়েছে এরকম কোনো নজির দেখাইতে পারবেন না। তাহলে ছাত্রদলের হয়ে কারা শিবিরের উপর চড়াও হচ্ছে, এটি ছাত্রদলকে খুঁজে বের করতে হবে। আর যে এটা খুঁজে বের করতে ব্যর্থ হবে, বুঝে নেবেন সেই ইসকনের সদস্য, তার হাতে ফিতা থাকুক বা না থাকুক। আপনারা খেয়াল করবেন যে গতকাল তারেক রহমানের আরেকটা ফটোকার্ড ভাইরাল হয়েছে। সেটি হচ্ছে তিনি সবাইকে ঐক্যবদ্ধ রাখতে চান। কারণটা কি? কারণ ওই যে সংবিধানের পরিবর্তন, ওই যে সেনাপ্রধানকে নিরঙ্কুশ করা, যখনই ভারত টের পেয়েছে এরকম কিছু ইতিবাচক দিকে বিএনপি যেতে পারে, তখনই বিএনপিকে থামানোর জন্য এই ধরনের অরাজকতা বাংলাদেশে সৃষ্টি করে ভারত। আরো একটি খবর আপনাদেরকে দিই, সেটি হচ্ছে যে এই আজকের 5ই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের, ভারতের এবং ইসকনের একটা ষড়যন্ত্র রয়েছে। তার প্রমাণ হচ্ছে এই 5ই আগস্টে শেখ হাসিনা ভাষণ দেবেন বলে একটি খবর ইন্ডিয়া থেকে প্রচারিত হয়েছে। এটি কেউ অস্বীকার করেননি, ভারত অস্বীকার করেননি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী কি বলেছেন আপনাদেরকে আমি পড়ে শোনাই। মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার এই মতবিনিময় অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি মিডিয়া সংস্থা ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া দ্বারা আয়োজিত হচ্ছে। এই আয়োজনের সঙ্গে ভারত সরকারের সঙ্গে কোনো সরকারি সম্পর্ক নেই। তার মানে হচ্ছে বেসরকারি একটি সংস্থার মাধ্যমে শেখ হাসিনাকে এই বক্তব্য দেওয়ার, উস্কানি ছড়ানোর, দেশের পরিস্থিতি অরাজকতার দিকে ঠেলে দেওয়ার একটা সুযোগ করে দিচ্ছে ভারত, খোদ ভারত নিজেই। কেন করছে? 1 নাম্বার বললাম, ইসরায়েল এসে বলে গেছে বাংলাদেশের সেনাবাহিনী এখন হামাস দ্বারা নিয়ন্ত্রিত, বাংলাদেশ চলছে হামাসের কথায়। 2 নাম্বার, সেনাবাহিনীর ইসলাম প্রিয়তা। 3 নাম্বারটা বলি। 3 নাম্বারটা হচ্ছে সম্প্রতি আপনারা খবরে দেখবেন বাংলাদেশ ভারতকে উপেক্ষা করা শুরু করেছে। ভারত থেকে আসা বাংলাদেশে 11,500 টন চাল ফেরত পাঠিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা অতীতে কখনো ঘটে নাই। চালগুলো মানসম্পন্ন নয়, খাওয়ার উপযুক্ত নয়। গোডাউনে যাওয়ার পর এটা পরীক্ষা করে বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে এবার সেই চাল ফেরত পাঠিয়েছে। কোথায়? ভারতে। ভারতের ব্যবসায়ীরা বলছেন এটা রাজনৈতিক ইস্যু, কারণ চালের উপর চাল খারাপ নয়, আসলে এটা রাজনৈতিক সরকার রাজনৈতিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছে। তার মানে হচ্ছে ভারত এই সরকারের উপর সন্তুষ্ট নয়। এই সরকারের ভিতরে কিন্তু ভারতের মদতপুষ্ট একটা গোষ্ঠী রয়েছে, ছাত্রদলের মধ্যে ইসকন রয়েছে। এরা মিলে বাংলাদেশকে একটি বাজে পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে তারেক রহমানকে দিয়ে বলাচ্ছে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, ঐক্যের কোনো বিকল্প নেই। কিভাবে এটা সম্ভব হবে আমরা জানি না, তবে যদি এটা সম্ভব হতে হয় বিএনপির এই ভারতপন্থী নেতাদেরকে এখনই সাইড আউট করতে হবে। ছাত্র দলের এইসব অপকর্মের এক্ষুনি বিচার করতে হবে। কিন্তু আমরা জানি যে বিচারের ভার যার হাতে আছে, আইন প্রশাসন দেখার ভার যার হাতে আছে, তিনি সরষের তেল দিয়ে নাকে দিয়ে ঘুমাচ্ছেন এবং তিনি শিলং থেকে সমস্ত মেকানিজম নিয়ে আসছেন। শিলং থেকে তার যা যা করতে হবে তিনি শিলংয়ের ডিভাইস দ্বারা পরিচালিত বলেও আমরা শুনে আসছি। তার দ্বারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি সম্ভব নয়। যদি বাংলাদেশকে এখন নতুন দিকে যাত্রা শুরু করতে হয়, যদি ভারতের সঙ্গে এইভাবে
পাঙ্গালোরে চলতে হয়, তাহলে বিএনপির ভেতরে থাকা ভারতীয় গুপ্তচরদেরকে এখনই বের করে দিতে হবে এবং ছাত্র দলের মধ্যে থাকা ইসকন সদস্যদের ফাঁদ থেকে ছাত্রদলকে বেরিয়ে আসতে হবে। এই দায়িত্ব ছাত্রদলকে নিতে হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।